গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের ক্লাস 12-এর একটা সুন্দর টপিক করানো হবে, ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গাউস ল। এই টপিকটা থেকে প্রতিটি পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে এবং নিট যে পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু অনেক কোশ্চেন আসে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টুডেন্টের ক্ষেত্রে বুঝতে অনেক প্রবলেম হয়, কিন্তু আজ এত সুন্দর করে টপিকটা বোঝানো হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেখানে আর কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা কি, কোনো একটা তলের মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করে তার পরিমাপকেই করা হয় ইলেকট্রিক ফ্লাক্স। সাপোজ মনে করো এই একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফলের ডাইরেকশন অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, এই তলের সঙ্গে কিন্তু লম্ব হয়। যদি এটা একটা ক্ষেত্রফল হয়, দৈর্ঘ্যগণিত প্রশ্ন করলে একটা ক্ষেত্রফল পাওয়া যায়, এর যে ডাইরেকশন বা এর যে দিক সেটা কিন্তু এই তলের সঙ্গে লম্ব, পারপেন্ডিকুলার। বোঝা গেল? এই তলটার সঙ্গে যদি হয় তাহলে এই তলটার সঙ্গে এইভাবে লম্ব। ওকে, ইলেকট্রিক ফিল্ড লাইন, এই প্রতিটা প্যান্ট যদি একটা করে ইলেকট্রিক ফিল্ড লাইন হয়, তড়িৎ বলরেখা হয়, তাহলে এই তলটার মধ্যে দিয়ে কতগুলো বলরেখা পাস করছে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। এই যে দেখো, এর প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড লাইন, যদি এই তলটার সঙ্গে দুটো ফিল্ড লাইন থাকে তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি হবে? 2 হবে। যদি 2-এর বেশি 3 থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন 3টে, তাহলে ফ্লাক্স হবে 3। তাহলে এটা পরিমাপ কিভাবে করা হয়? যদি এটা একটা ক্ষেত্রফল হয়, এরকম একটা ক্ষেত্রফল, তলকে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে, আমরা আয়তক্ষেত্রকে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো ফিল্ড লাইন পাস করে, এরকম যতগুলো ফিল্ড লাইন পাস করে, সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এগুলো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বল রেখা। এটা পরিমাপ করা হয় কিভাবে? না, তড়িৎ ফ্লাক্সকে লেখা হয় ফাই দ্বারা। ফাই সমান ই ইন্টু ডিএস। ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য আমরা এটা ডিএস ধরে নিচ্ছি। তাহলে ক্ষেত্রফল কত হবে? না, ই ইন্টু ডিএস, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর ডিএস ক্ষেত্রফল আমি একটা বলেছি, একটা ভেক্টর রাশি, তার দিকটা হয় কি না তলের সঙ্গে লম্ব। তাহলে ফাই সমান ই ডট ডিএস। যদি এটাকে আমরা ভেক্টর রাশিটা তুলি বা যদি এটাকে আমরা ডট প্রোডাক্টটা তুলি তাহলে কি পাবো? না, ফাই সমান ই ইন্টু ডিএস কস থিটা, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ই এবং ডিএস। ইলেকট্রিক ফিল্ড আর ক্ষেত্রফলের মধ্যবর্তী কোণটাই হচ্ছে থিটা। আমরা আবার ডিটেলসে ভালো করে বুঝবো। যে মনে করো এই একটা তল, তাহলে এই তলের ডাইরেকশনটা হচ্ছে এইভাবে, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই যে ব্ল্যাক পেনটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশনটা হচ্ছে এইভাবে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড লাইন এই তলের লম্বর সঙ্গে যে কোণটা করে, তলের সঙ্গে কোণ কিন্তু নয়, তলের লম্বর সঙ্গে যে কোণটা করে সেটাই হচ্ছে এই থিটা। তাহলে এটা যদি তড়িৎ বলরেখা বা এটা যদি আমাদের ক্ষেত্রফলের ডাইরেকশন হয়, এটা যদি তড়িৎ বলরেখার ডাইরেকশন হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। বুঝা গেল? দেখো আরেকবার ভালো করে বুঝাচ্ছি। এইটা হচ্ছে এই তলটার সঙ্গে ডাইরেকশন, আর এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ বলরেখার অভিমুখ। এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি না এখানে থিটা কিন্তু এই তলের সঙ্গে কোণ করেনি। থিটা কার সঙ্গে করছে না, তলের সঙ্গে যে লম্ব তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড যে কোণ করছে সেটা হচ্ছে থিটা। এটা অনেক সময় স্টুডেন্টরাও ভুল করে, তো এটা একটু ভালো করে বুঝিয়ে রাখি। তাহলে ফাই হচ্ছে এখানে ই ডিএস কস থিটা। একটা আমি এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে বাস্তবের সঙ্গে। মনে করো
বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখন পড়ছে বাইরে, তাহলে বৃষ্টির যে রেখাগুলা সেইগুলো মনে করো তড়িৎ বল রেখা। আর এই যে জানালাটা দেখা যাচ্ছে, এই জানালাটা হচ্ছে ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থগুলো ক্ষেত্রফল পায়। তাহলে এই জানালার মধ্যে দিয়ে যতগুলো যে বৃষ্টির রে বা বৃষ্টির যে স্রোত যতগুলো এই জানালার মধ্যে দিয়ে পাস করছে, সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। বোঝা গেল? এটা কীভাবে নির্ণয় করা হয়? নয় ই ইন্টু ডিএস। তড়িৎ বলরেখা কিন্তু একটা স্কেলার রাশি। আমরা জানি যে ডট প্রোডাক্ট হলে সেটা কি হয়? একটা স্কেলার রাশি হয়। বোঝা গেল? তাহলে এইখানে যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কথাটার মানে কি? মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের লাইন সেই দিকেই ক্ষেত্রফলের ডাইরেকশন। এই দুটো যদি একই দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে থিটাটা কত হয়? কোনো কস থিটার মান হয়, কস 0 ডিগ্রির মান হয় 1, তাহলে ফাই সমান ই ডিএস। অর্থাৎ এটা আমরা বলতে পারি কি, যে দুটা যদি একই ডাইরেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্সের মানটা সর্বোচ্চ হয়। বোঝা গেল? ডিএসটা একটা ক্ষুদ্র ক্ষেত্রফল। এই যে যদি এটা তড়িৎ বলরেখা হয় তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ছোট্ট অংশ, এই ছোট্ট অংশটা হচ্ছে ডিএস। এই দুটো যদি একই দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্সের মানটা সর্বোচ্চ হয়। যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কস ফাইয়ের মান আমরা জানি কস 90 ডিগ্রির মান হয় 0, তাহলে সেই ক্ষেত্রে ফাই সমান হয়ে যাবে কত? 0। দেখো এটা আমি আরেকবার এক্সাম্পলটা দেখাই। থিটা 0 ডিগ্রি কথাটার মানে কি? মানে ইলেকট্রিক ফিল্ড আর এই যে তল, এই তলটা একই দিকে ডাইরেকশন থাকবে। তাহলে তলের ডাইরেকশন আমি বলেছি সর্বদাই পারপেন্ডিকুলার, এইভাবে। তাহলে এইভাবে হচ্ছে এটা তলের ডাইরেকশনটা। আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে কীরকম? এই একই রকমভাবে এইদিকে। তাহলে এটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে। এরপর থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি মানে কি? মানে ইলেকট্রিক ফিল্ড লাইনের সঙ্গে এই তলটার যে লম্ব সেটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মানে এইভাবে আছে, এইটা আছে তলটা, তলের সঙ্গে লম্ব ডাইরেকশনটা, আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে এইভাবে। তাহলে দেখো এইভাবে যদি থাকে তাহলে এই তলটা ক্রস করে কিন্তু একটাও ফিল্ড লাইন পাস করবে, কারণ এটা হচ্ছে তলের ডাইরেকশন, এটা যে ইলেকট্রিক ফিল্ড, এই যে 90 ডিগ্রি দেখতে পাচ্ছ মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এটা ক্রস করে কি একটা পার করবে? একটা ক্রস করে পার করবে না, সব এটা হবে এইভাবে চলে যাবে, এটা একটা ক্রস করবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে না, ফাইয়ের মানটা হচ্ছে কত? 0। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু, মিনিমাম মান। এরপর আমরা এই তড়িৎ বলরেখা সম্পর্কে আর কিছু কিছু ইনফরমেশন নির্ণয় করব। ফার্স্ট 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, যে এটা যদি আমরা একক বার করি তাহলে কিভাবে বার করব? একক, তাহলে একক যদি বার করি তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ডের একক ইন্টু ক্ষেত্রফলের একক, এ দ্বারাও লেখে আবার ডিএস দ্বারাও লেখে, ক্ষেত্রফলের একক। তাহলে ইলেকট্রিক ফিল্ডের একক কি? ইলেকট্রিক ফিল্ডে যদি আবার একক না জানো তাহলে বার করে নেবে যে এফ সমান হয়, বা এফ সমান হয় কিউ ইন্টু ই। তাহলে ই সমান কি হবে? না, ই সমান হবে এফ বাই কিউ। তো এটা যদি আমরা বার করি তাহলে নিউটন পার কুলম হয়ে গেল। তাহলে তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে নিউটন পার কুলম ইন্টু, তাহলে ফাই সমান ই ইন্টু এ, তাহলে এটা নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। এটা একটা একক হয়ে গেল। আরেকটা একক হয়, আরেকটা ইলেকট্রিক ফিল্ডের একক কি হয়? না, ই সমান হয় ভি বাই আর, অর্থাৎ ভোল্ট পার মিটার। তাহলে এটাকে যদি আমরা আরেকটা একক বার করি তাহলে কি পাবো? না, ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে একটা মিটার মিটার কাটাই গেল, মানে ভোল্ট ইন্টু মিটার। অনেক সময় কোশ্চেনে থাকে যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন এককটি
ভোল্ট ইন্টু মিটার এককের সঙ্গে সমতুল্য, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাক্সের এককের সঙ্গে এটা কি হবে, সমান হবে, অর্থাৎ ফ্লাক্সের এককের মান হবে। বুঝা গেল। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, এটা একটা স্কেলার রাশি, এটা একটা কি না স্কেলার রাশি। তাহলে 1 নম্বর পয়েন্ট একক হলো, 2 নাম্বার হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ এর কোনো ডাইরেকশন থাকে না, শুধুমাত্র একটা ভ্যালু থাকে। যেমন আমরা জানি ভর একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি, শুধুমাত্র একটা ভ্যালু থাকে, তার কোনো ডাইরেকশন থাকে না, সেরকম ফাই একটা কি স্কেলার রাশি। নেক্সট পয়েন্ট হচ্ছে কি যে এই ফাইটা এটা কিন্তু তলের উপর নির্ভর করে না। কিরকম? কারণ এটা নাম্বার, এটা একটা কি নাম্বার, তলের উপর নির্ভর করে না, তলের উপর নির্ভর করে না। কিভাবে করে না দেখো, একটা এক্সাম্পল দিই। মনে করো এইখানে একটা 5টা ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করছে, এটার মধ্যে দিয়ে 1টা 2টো 3টে 4টা 5টা। তলের উপর নির্ভর করে না বলতে তলের যে ডাইমেনশন তার উপর নির্ভর করে না। তাহলে এই তলটাকে যদি আমি এইভাবে করি, তাহলে এটার মধ্যে দিয়ে কটা পাস করবে, 1 2 3 4 5। আবার তলটা যদি এরকম হয়, ছোট না যদি হয় বড় হয়, তাও এটার মধ্যে দিয়ে কটা পাস করবে, 5টাই পাস করবে। নাম্বার অফ লাইনগুলো কি থাকবে, সেম থাকবে। বোঝা গেল। নেক্সট হচ্ছে কি যে তড়িৎ ফ্লাক্স, বা এটা 2 রকমের হয়, একটা পজিটিভ তড়িৎ ফ্লাক্স, একটা হচ্ছে নেগেটিভ তড়িৎ ফ্লাক্স। তাহলে আমরা এখন বুঝবো যে নেগেটিভ তড়িৎ ফ্লাক্স মানে কি, বা ধনাত্মক তড়িৎ ফ্লাক্স মানেটা কি। তাহলে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মকটা কিরকম? ধনাত্মক হচ্ছে ইনওয়ার্ড, মানে এই যদি একটা তল হয়, তাহলে এই তলটার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন বহির্গত হচ্ছে, বার হচ্ছে, আউটওয়ার্ড, সরি ইনওয়ার্ড নয়, আউটওয়ার্ড। আর ঋণাত্মক ইলেকট্রিক ফ্লাক্স মানে কি না, এই যে তলটা আছে এই তলটার মধ্যে দিয়ে কতগুলো ভিতরে ঢুকছে, সেটাকে বলা হয় ঋণাত্মক। তাহলে এটার ক্ষেত্রে কি হয় না, আউটওয়ার্ড, আর এটার ক্ষেত্রে কি হয়, ইনওয়ার্ড। বোঝা গেল। আরেকটা হচ্ছে কি যে ধনাত্মক ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে কি হয় না, থিটার ভ্যালুটা বা এই থিটা যেটা, এটা কিন্তু 0 আর 90 ডিগ্রির মাঝে থাকে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বেশি হয়, আবার 90 ডিগ্রি থেকে কম হয়। এটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রিক ফ্লাক্স। আর ঋণাত্মক ইলেকট্রিক ফ্লাক্সটার ক্ষেত্রে কি হয় না, 90 ডিগ্রি থেকে বেশি হয়, কিন্তু 180 ডিগ্রি থেকে কম হয়। 90 ডিগ্রি থেকে এটার ক্ষেত্রে থিটাটা কি হয়, বেশি হয়। বুঝা গেল। এটা গেলে পজিটিভ, এক কথায় মনে রাখবে যে ধনাত্মক হবে যখন এটা বহির্গত, বাইরে বার হবে, আর ঋণাত্মকের ক্ষেত্রে যখন এটা ইনওয়ার্ড হবে, ভিতরে ঢুকবে, তখন হবে এটা ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স সম্পর্কে বোঝা গেল। এবার কিছুগুলো আমরা প্রবলেম করব, কারণ কোনো একটা থিওরি পড়ানোর পর প্রবলেম করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে। কারণ থিওরি তুমি ভালো করে বুঝলে, কিন্তু প্রবলেম যদি করতে না পারো তাহলে থিওরিটার কোনো মানেই হয় না। ওই জন্য যে থিওরিটাই পড়বে না কেন, তারপর কিন্তু ছোটো ছোটো একটা দুটো প্রবলেম করবে, তাহলে এটা ঠিক হবে। মনে করো ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে ই সমান দেওয়া আছে 2i + 3j + 5k। আর এই যে এই ফাইটা দেওয়া, এই ফাইটা আমাকে বার করতে হবে। আর এই যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে 5j।
মিটার স্কোয়ার, এটা দেওয়া আছে নিউটন পার কুলম। তাহলে যদি ফাই আমাকে বার করতে হয় তাহলে এটা ডট প্রোডাক্ট আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র আয়ে আয়ে যে আর কে কে ডট প্রোডাক্ট হয়। তাহলে ই ডট যদি আমরা এ করি তাহলে কি হবে, এটার কি আছে যে 5J আর এটা হচ্ছে 3J, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 3 × 5 মানে 3 × 5 = 15, এটা কি হবে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। বুঝা গেল। আরেকটা এখান থেকে পপুলার কোয়েশ্চেন থাকে, একটা এই ডাইরেকশনটা ক্ষেত্রফলের দেওয়া থাকে না, এটা শুধুমাত্র বলে দেই যে এই তলে অবস্থান করে, তাহলে ফাইয়ের মানটা কত। এটা একটা খুব পপুলার কোয়েশ্চেন। এরকম একটা ইয়ের ভ্যালুটা বলে দেয় যে ই সমান 5i + 2j + 4k নিউটন পার কুলম। আর এই একটা ক্ষেত্রফল, এটা হচ্ছে XYZ। XY তলে 5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র থাকলে তার ফ্লাক্সের মান কত, তার ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্সের মান কত। এটা কিন্তু একটা খুব পপুলার কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন থাকে পরীক্ষায়। তাহলে দেখো এইখানে আমরা বুঝি যে XY তলে মানে এটা যদি X হয়, এটা যদি Y হয়, তাহলে XY তলে যদি এটা রাখা থাকে এই 5 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার, তাহলে ইয়ার ডাইরেকশন কোন দিকে হবে। আমি কি বলেছি, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি যার ডাইরেকশন অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তলের সঙ্গে কি হবে লম্ব। তাহলে এইটা যদি XY তলে থাকে তাহলে তার লম্ব কোনটা, এইটা জেড এক্সিস বরাবর। তাহলে XY থাকলে জেড এক্সিস, Y এক্সে থাকলে যদি Y এক্সে থাকে তাও জেড এক্সিস, XY আর Y এক্স একই জিনিস। যদি XZ থাকে, XZ এইভাবে যদি রাখানো থাকে তলটা, তাহলে তার সঙ্গে লম্ব, তাহলে তার সঙ্গে লম্ব থাকলে কি হবে এই বরাবর। তাহলে XZ এ থাকলে তার ডাইরেকশন ক্ষেত্রফলের ডাইরেকশনটা হবে Y এ। বোঝা গেল। তাহলে এইটা কি আছে XY তলে, তাহলে XY তলে যদি থাকে তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল 5 মিটার যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 5 × 5 = 25, 25। আর এর ডাইরেকশনটা কি হবে XY তলে, তাহলে নিশ্চয়ই এটা কে ডাইরেকশন হবে। একটা বর্গাকার যদি XY তলে ফেলা থাকে তাহলে তার যে পারপেন্ডিকুলার মানে IJ এর পারপেন্ডিকুলার কি হয় কে হয়, তাহলে ক্ষেত্রফল ডাইরেকশনটা হবে 25k মিটার স্কোয়ার। এরপর যদি আমরা ফ্লাক্স বার করি তাহলে ফ্লাক্স সমান কি পাবো আমরা না 2 × 25, তাহলে কত পাই গেলো 2টা কেন হলো, কারণ সরি এখানে কে ডাইরেকশনে কে আছে 4 আছে, তাহলে কে গুণ হবে, তাহলে 4 × 25 মানে 4 × 5 = 100 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। বোঝা গেল। এটা হবে ফ্লাক্সের মানটা। তড়িৎ ফ্লাক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়ে গেল, যা কোশ্চেনে দেখ না কেন এবার ইজিলি আমরা এটা থেকে করতে পারবো। এরপর আছে যেটা যে তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত গাউসের সূত্র। তাহলে তড়িৎ ফ্লাক্স যদি বার করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে না E.ds অর্থাৎ ক্ষেত্রফলটাকে বার করতে হবে। যদি কোনো একটা সিমেট্রিক আকৃতির যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা ক্ষেত্রফলটা ইজিলি বার করতে পারবো। মানে কীরকম, এই যে বোর্ডের যদি ক্ষেত্রফল বার করতে বলে তো আমরা ইজিলি বার করতে পারবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কিন্তু এমন যদি একটা বস্তু দিয়ে দেই এরকম না, এর যদি ক্ষেত্রফল বার করতে বলে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে অনেক জটিল ব্যাপার। তাহলে ক্ষেত্রফল যদি না বার করতে হয় তাহলে তার ফ্লাক্সেরটা আমরা বার করতে পারবো না। তাহলে এই সহজ করার জন্যে এই সূত্রটাকে বা ফ্লাক্স বার করার সহজ করার জন্যে গাউস একটা সূত্র দিয়েছিল যেটাকে গাউসের সূত্র বলা হয়। গাউসের সূত্র বলে কি যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা কি হবে না ওই তল দ্বারা যতটা আধান বদ্ধ থাকবে সেই আধানটা বাই তার যে ফ্রি স্পেস পারমিটিভিটি সেটার সঙ্গে কী হবে সমান হবে। একটু আমরা ডিটেলসে বুঝি
যে মনে করো এইখানে একটা আধান আছে, একটা আছে 5q আর একটা আছে -2q, এইটা আধান আছে। তাহলে এই আধান দুটো দ্বারা যদি আমরা বদ্ধ করি, কেমনভাবে বদ্ধ করবো সেটা আমরা পরে আলোচনা করছি। এইভাবে যদি আমরা এটাকে বদ্ধ করি, তাহলে এটার মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? মোট তড়িৎ ফ্লাক্স হবে এটার যে মোট আধান কত? 5q প্লাস -2q, তাহলে মোট আধান হয়ে গেল 3q। এটা আমরা জানি আধানের ধর্ম অনুযায়ী যে আধান কি হয়, তাদের যে সাইন আছে সেই হিসাবে এটা যোগ হয়। তাহলে 5 - 2 করলে এটা কত হবে না 3q। তাহলে মোট আধান কত হয়ে গেল 3q। এই 3q বাই এর যে ফ্রি স্পেস পারমিটিভিটি, যদি বাহু মাধ্যমে থাকে তাহলে এপসাইলন 0, অন্য কোনো মাধ্যমে থাকলে এপসাইলন। এটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্সকে এইভাবে নির্ণয় করা হয়, সেটাকে বলা হয় গাউসের সূত্র। আমি আবার রিপিট করছি, কোন বদ্ধ দ্বারা মোট তড়িৎ ফ্লাক্স, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু আউট এনি ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য টোটাল চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস অ্যান্ড ডিভাইডেড বাই দ্য ফ্রি স্পেস পারমিটিভিটি। অর্থাৎ এই ফাই ইজ ইকুয়াল টু, এটা ক্লোজ করার জন্য এইভাবে চিহ্নটা দেয়, যে এইখান থেকে যদি শুরু করি তাহলে আবার এই জায়গাতে ফিরে আসবে, এটা ক্লোজ করার জন্য এটাকে, আর টোটাল করার জন্য ইন্টিগ্রেশন ইন্টু ই ডট ডিএস। এটা সমান কি হবে না টোটাল চার্জ কিউ টোটাল বাই তার যে মাধ্যমের যে স্পেস ফ্রি স্পেস পারমিটিভিটি তার সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে গাউসের সূত্র। বোঝা গেল, যেখানে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ডিএসটা হচ্ছে ক্ষেত্রফল, আর এপসাইলন 0টা হচ্ছে পারমিটিভিটি, যার মানটা হয় 8.854 বাহু মাধ্যমে হলে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা হয় তার মানটা, একক হয় কুলম স্কোয়ার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। এটা হচ্ছে এপসাইলন 0 মান বাহু মাধ্যমে যদি থাকে তাহলে। এবার আমরা দেখি যে এটা কীরকম আমার ডেরিভেশন এবং তার যে মান, সেগুলো আমরা আস্তে আস্তে কেমনভাবে এটা প্রয়োগ করা হয় সেই প্রবলেমগুলো আস্তে আস্তে করব। গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনগুলো আজ আমরা করব না, আজ আমরা জাস্ট সূত্রটা বুঝবো এবং সেখান থেকে কীভাবে ছোটো ছোটো কোয়েশ্চেন করা যায় সেগুলো আমরা এখানে নির্ণয় করব। গাউসের তলের এবার কিছুগুলো যদি আমরা গাউসের সূত্র ধর্ম নির্ণয় করি বা কেমনভাবে করা হয়, যে ফার্স্ট প্রপার্টি আছে এটা কিন্তু যে তল দ্বারা বদ্ধ করা হয় বদ্ধ তলের উপর কিন্তু নির্ভর করে, বদ্ধ তলের উপর নির্ভর করে। কেমনভাবে তলটাকে বদ্ধ করব তার উপর কিন্তু এটা ডিপেন্ডেন্ট থাকে। এটা কেমনভাবে করা হয়, যে তল দ্বারা তলটাকে বদ্ধ করা হয় সেটাকে বলা হয় গাউসের তল, গাউসীয় সারফেস, এটা বলা হয় গাউসীয় তল। গাউসীয় তল কেমনভাবে নির্ণয় করা হয়, যদি চার্জগুলো পয়েন্টের আকারে থাকে, যদি পয়েন্ট চার্জ হয় তাহলে এটাকে বদ্ধ করার সময় আমাকে স্পেরিক্যাল অর্থাৎ গোলাকার আকারে বদ্ধ করতে হবে। যদি লাইন চার্জ বরাবর থাকে, এটা তার থাকে, এই তারে যদি আমরা কিছুগুলো চার্জ দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তখন কিন্তু আমাকে সিলিন্ডার করে বদ্ধ করতে হয়। একটা আমরা কি বলি, যদি পয়েন্ট চার্জ থাকে, পয়েন্ট চার্জ মানে এরকম, যদি এরকম পয়েন্ট চার্জ থাকে তাহলে একে বদ্ধ করার জন্য আমাকে একটা কি নিতে হবে, গোলীয় সারফেস নিতে হবে চার্জগুলোকে বদ্ধ করার জন্য। যদি এটা লাইন চার্জ থাকে, এরকম যদি এখানে লাইন চার্জ থাকে, পজিটিভ চার্জ থাকে, তাহলে একে বদ্ধ করার জন্য আমাকে কী করে নিতে হবে না একটা সিলিন্ডারের আকারে নিয়ে বদ্ধ করতে হবে। অন্যভাবে বদ্ধ করলেও এটা হয়, কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হয় না, এইভাবে এটাকে বদ্ধ করতে হয়। অর্থাৎ পয়েন্ট চার্জ থাকলে স্পেরিক্যাল, আর যদি লাইন চার্জ থাকে তাহলে হয় সিলিন্ড্রিক্যাল। এইভাবে এটাকে বদ্ধ করতে হয়। এই যে তল দ্বারা একে বদ্ধ করে তাকে বলা হয় গাউসীয় তল। বোঝা গেল। নেক্সট হচ্ছে কি, যেটা নির্ভর করে অভ্যন্তরীণ আধানের উপর, অর্থাৎ বদ্ধ তল দ্বারা যতটা আধান
সীমাবদ্ধ আছে বা যতগুলো আধান আছে তার উপর নির্ভর করে। তলের বাইরে যদি কোনো একটা আধান থাকে তার উপর কিন্তু এই গাউসের সূত্রটা প্রযোজ্য নয়। তাহলে এটা কার উপর নির্ভর করে? নেক্সট টপিকটা হচ্ছে অভ্যন্তরীণ আধান, টোটাল আধান, অভ্যন্তরীণ মোট আধানের উপর। মোট আধানটা কেমনভাবে যোগ করা হয় না, আধানের যে এডিটিভ প্রপার্টি আছে পর ইন্ডিভিজুয়াল যে সাম, সেইভাবেই কিন্তু মোট আধানটা নির্ণয় করা হয়। অভ্যন্তরীণ মোট আধানের উপর নির্ভর করে, বুঝা গেল। আর একটাকে মাধ্যমের উপর নির্ভর করে, যে বাহু মাধ্যম হলে এপসাইলন 0, বাহু মাধ্যম যদি না হয় মাধ্যমের উপর নির্ভর করে। বাহু মাধ্যম হলে এপসাইলন 0, বাহু মাধ্যম না হয় যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে হয় এপসাইলন। বুঝা গেল। আর তলের যে আকার বা আকৃতি কত বড় তৈরি করা হচ্ছে, কত ছোট তৈরি করা হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে না। ছোট আকার করলে, বড় আকার করলে তার উপর কিন্তু গাউসের যে সূত্র সেটা কিন্তু নির্ভর করে না। এবার আমরা কিছুগুলো প্রবলেম করি, তাহলে এই গাউসের সূত্রটা কিন্তু কমপ্লিটলি বোঝা যাবে। মনে করো এইখানে একটা আধান আছে +q, আর একটা আছে +3q, আর একটা আছে -2q। তো এটা যদি বলা হয় কত ফ্লাক্স বার হবে, তাহলে কি বলেছি না, ফার্স্ট কেসে একে আমরা বদ্ধ করব, বদ্ধ করা হয়ে গেল। তাহলে ফাই সমান কি হবে না, টোটাল চার্জ কত না 3, 4 থেকে 2 বাদ গেলে কত হয়ে যাবে 2। টোটাল চার্জ হলো 2q/ε0। এটা ইজিলি আমরা বার করতে পারা গেল। তাহলে এটা 1 নম্বরে আমরা পাওয়া গেল যে কত ফ্লাক্স কত, বুঝে গেল। নেক্সট হচ্ছে কি, যে নেক্সট একটা 2 নম্বর কোশ্চেন আছে, যে একটা দ্বিমেরুকে যদি রাখা হয়, একটা দ্বিমেরু, একটা বদ্ধ তল দ্বারা একটা দ্বিমেরুকে যদি রাখা হয়, দ্বিমেরু আমরা জানি, দ্বিমেরু ভ্রামক কাকে বলে? যে সম আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় দ্বিমেরু। আর একটি আধানের মান আর তাদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল সেটাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। তাহলে এইখানে যদি একটা দ্বিমেরু রাখা হয় একটা বদ্ধ তলের মধ্যে, তাহলে দ্বিমেরু আমরা কি জানি, একটা +q। আচ্ছা, আধানটা কোথায় আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না, বদ্ধ থাকলেই হচ্ছে। একটা +q, একটা হচ্ছে -q, এই যে ক্ষুদ্র দূরত্ব ব্যবধানের দ্বিমেরু গঠন করেছি, তাহলে এর মধ্যে যদি আমাকে ফ্লাক্সটা বার করতে হয় তাহলে আমরা কীভাবে বার করব? তাহলে ফ্লাক্স কি বলে, টোটাল চার্জ। তাহলে টোটাল চার্জ একটা +q, একটা -q, তাহলে টোটাল চার্জ কত 0/ε। তখন কিন্তু এটা কি হয়ে যাবে, ফাইয়ের মানটা 0 হয়ে যাবে। বোঝা গেল। নেক্সট আমরা যদি মনে করো একটা সারফেস আছে এরকম ভাবে, বাটি জানো তো, এরকম একটা বাটি আছে, এইখানে মনে করো একটা কিউ আধান আছে, কিউ একদম সারফেসটা, তলটার অর্ধেকটা আছে ভিতরে আর অর্ধেকটা আছে বাইরে, সেইভাবে একটা কিউ আধান রাখা আছে। তাহলে এর মধ্যে যদি ফ্লাক্স বার করতে বলে তাহলে কি হবে, আমরা বার করবো ফাইটে। তাহলে গাউস কি বলে, যে সিমেট্রিক থাকা চাই। ওটা কীভাবে, এমনভাবে বদ্ধ করবো আধানটাকে যেমন ওটাকে সিমেট্রিক তল থাকে। তাহলে সিমেট্রিক যদি তল থাকে তাহলে আপার উপরে এই অংশটা আছে, তাহলে নিচে একে এইভাবেই বদ্ধ করতে হবে। তাহলে নিচে যদি এভাবে আমাকে বদ্ধ করতে হয় তাহলে উপরে যেমন একটা তল আছে, সিমিলারলি নিচে আরেকটা তল রাখবে, এইভাবে একে কী লাগবে, আরেকটা তল দ্বারা বদ্ধ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আধানের অর্ধেক অংশ এই তলের মধ্য দিয়ে আছে। তাহলে গাউস কি বলে, মোট তড়িৎ ফ্লাক্স কি হবে, q/ε0 হবে। কিন্তু এখানে তো মোট আধানটাতে নেই, তো অর্ধেক অংশ এইটা আছে।
তাহলে এটার মধ্যে দিয়ে অর্ধেক ফ্লাক্স নির্গত হবে আর অর্ধেক ফ্লাক্স নিচ দ্বারা নির্গত হবে, তাহলে এটা হয়ে যাবে Q/2 এপসাইলন জিরো। Q/এপসাইলন জিরোর অর্ধেক, কারণ আধানটা অর্ধেক অংশ এটার মধ্যে আছে আর অর্ধেক অংশে নিচের দিকে আছে, তাহলে মোট ফ্লাক্স কত হবে Q/2 এপসাইলন জিরো। আর একটা সব থেকে পপুলার কোশ্চেন আসে যে আধানকে ঘনকের মধ্যে যদি রাখা হয়, ঘনকের যে কোনো জায়গাতে, তাহলে ফ্লাক্সের মানটা বার করতে বলে। সেটা আমরা ডিটেলসে করছি, কারণ এটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রতিবারে কিছু না কিছু একটা কোশ্চেন দিই যে ঘনকের কখনো রাখা হয় কেন্দ্রে, কখনো তলে, কখনো একটা এজে, বিভিন্ন জায়গাতে রাখা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে ফ্লাক্সের মানটা কত সেটা নির্ণয় করতে বলে। ফার্স্ট কেস হচ্ছে 1 নাম্বার, যে কেন্দ্রে, যদি ঘনকের একটা কেন্দ্রে যদি একটা আধান রাখা হয় তাহলে ফ্লাক্সের মান কত। তো এটা হচ্ছে একটা ঘনক, থ্রিডি ছবি, এটা একটা ঘনক। ঘনকের কেন্দ্রে এই প্রান্তে একটি আধান রাখা আছে, এইখানে কিউ আধান রাখা আছে, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কি হবে এটার মধ্যে দিয়ে যদি আমরা বার করি টোটাল, তাহলে ফাই টোটাল কি বলে গাউস, যে কেমনভাবে তলটা করছে তার উপর নির্ভর করে নাই, কি হবে মোট যে বদ্ধ আছে না সেটা দেখা হবে, আর ভিতরে আছে না সেটা, তাহলে এটা বদ্ধ হয়ে আছে এবং তার ভিতরে অবস্থান করে, তাহলে কিউ টোটালের ক্ষেত্রে এই যে আধান সেই আধান বাই এপসাইলন, তাহলে মোট আধান এখানে কত কিউ, তাহলে ফাই টোটাল মোট তড়িৎ ফ্লাক্স কত হবে Q/এপসাইলন জিরো। তাহলে এই ঘনকটার মোট যদি তড়িৎ ফ্লাক্স Q/এপসাইলন জিরো হয়, তাহলে প্রতিটা তলের মধ্য দিয়ে কত হবে, অনেক সময় কোশ্চেন প্রতিটা তলের মধ্য দিয়েও দেয়, তাহলে প্রতিটা তলের যদি আমি বার করি তাহলে কি হবে বার করব, তাহলে আমরা জানি ঘনকের 6টা তল, তাহলে 6টা তলের মধ্যে দিয়ে যদি Q/এপসাইলন জিরো হয়, তাহলে প্রতিটা তলের মধ্যে দিয়ে কত হবে না Q/6 এপসাইলন জিরো। বোঝা গেল। নেক্সট যদি এবার একটা সারফেসের ক্ষেত্রে থাকে, কেন্দ্রে না থাকে, এবার নেক্সট হচ্ছে যে একটা যদি সারফেস একটা তলে থাকে, অর্থাৎ এরকম যদি একটা তল থাকে, এই তলের এইখানে যদি এরকম রাখা থাকে, 6টা তল আছে তো, তলের একটা যদি প্রান্তের এরকম রাখা থাকে জাস্ট এইখানে, তাহলে ঘটনাটা কীরকম ঘটনা ঘটবে এইখানে, তাহলে একে যদি বদ্ধ করতে হয় তাহলে আমাকে আরেকটা ঘনক লাগবে, কারণ বদ্ধ না করলে হয় না। তাহলে আমরা বলতে পারি কি যে এই ঘনকটার মধ্যে দিয়ে বা এই তলটা মোট আধান, এই কিউ আধানের অর্ধেক অংশ এই তলটার মধ্য দিয়ে আছে, অর্ধেক অংশ ওই তলটার মধ্য দিয়ে আছে, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স আমরা কি পাবো, যে ফাই সমান তাহলে Q/2 এপসাইলন জিরো। 2টা কেন হলো, কারণ মোট ফ্লাক্স হচ্ছে Q/এপসাইলন জিরো, তাহলে একটা ঘনকের অর্ধেক অংশ এই ঘনকটার মধ্যে দিয়ে আছে, এই আধানটা ঘনকের অর্ধেক অংশ আছে, তাহলে অর্ধেক এটার মধ্যে দিয়ে পাস করবে, তাহলে Q/2 এপসাইলন জিরো। এখন যদি প্রতিটা তলের মধ্যে দিয়ে বার করতে বলে, প্রতিটা তলে, তাহলে একটা জিনিস ভালো করে ভাবো, প্রতিটা তল, তাহলে এই তলটার মধ্য দিয়ে কোনো ক্রস করে পাস করছে না, যদি এই তলটার মধ্যে দিয়ে ক্রস করে পাস করতো তাহলে প্রতিটা তলের মধ্যে দিয়ে হয়ে যেত, যেহেতু এটা 6টা তল আছে, তাহলে 6 × 12 এপসাইলন জিরো, কিন্তু এটা হবে না কেন, কারণ হচ্ছে কি যে এই তলটার মধ্যে দিয়ে তো ক্রস করে পাস করছে, এটার মধ্যে দিয়ে থাকছে, তাহলে এইটার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এগুলো কি হচ্ছে প্যারালাল হচ্ছে, ভালো করে বুঝো, এটার মধ্যে দিয়ে চার্জের যে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন হচ্ছে এরকম, আর এই তলটা এভাবেই আছে, তাহলে তলটার সঙ্গে কিন্তু এই সমান্তরাল, কিন্তু তলটার যে লম্বর সঙ্গে সেই লম্বর সঙ্গে সে কিন্তু 90 ডিগ্রি, তাহলে আমি বলেছি 90 ডিগ্রি যদি হয় তাহলে কোনো ফ্লাক্স হবে না, তাহলে এই তলটা হচ্ছে এই বরাবর, আর এটা হচ্ছে তলের ডাইরেকশন, আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এইটা, তাহলে 90 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে এই তলটাকে কোনো ফ্লাক্স ক্রস করছে না, বাকি 5টা তলকেও সমানভাবে ক্রস করবে, তাহলে 5টার মধ্যে দিয়ে যদি ক্রস করে তাহলে কত হবে, এটা 5 ভাগে ভাগ হবে 10 এপসাইলন জিরো। যদি এটাকে ক্রস করতো তাহলে কিন্তু Q/2
12 এপসাইলন 0 হতো। নেক্সট যদি এটাকে আমরা একটা এজে রাখি, এটাতে হচ্ছে সারফেসে, হ্যাঁ ফার্স্টে ছিল সেন্টারে, এটা ছিল সারফেসে। নেক্সট হচ্ছে যদি আমরা এটা কোনো একটা প্রান্তে রাখি, এজে প্রান্ত, তাহলে কি হয়? প্রান্তে যদি রাখি, যে মনে করো এই আধানটা আমি কি করছি, এইখানে এই যে যেটাতে আছে না, এই প্রান্তে এইখানে কিউটা রাখা হচ্ছে, তাহলে কি ধরনের ঘটনাটা ঘটবে? তাহলে দেখো একে যদি আবার বদ্ধ করতে হয় তাহলে আমাকে কটা ঘনক লাগবে? এরকম সিমেট্রিক আমাকে কিন্তু কি 4টে ঘনক লাগবে। এই পৃষ্ঠে একটা, ওই পৃষ্ঠে একটা, দুটা, এই পৃষ্ঠে একটা, এই পৃষ্ঠে একটা, মোট আমাকে 4টে ঘনক লাগবে একে বদ্ধ করতে গেলে। তাহলে আমরা বলতে পারি কি যে এই ঘনকটার মধ্যে দিয়ে 4 ভাগের 1 ভাগ পাস করছি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কত হবে না Q/4 এপসাইলন 0। এটা টোটালটা, টোটাল কি হবে না Q/4 এপসাইলন 0। এবার যদি আমরা প্রতিটা তলের মধ্যে দিয়ে বার করি তাহলে কি হবে? আচ্ছা দেখো এর 6টা তলের মধ্যে দিয়ে আগেবারে যেমন যখন আমরা একটা সারফেসে রাখিছিলি তখন এই তলের মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স নির্গত হচ্ছিল না। সিমিলারলি যখন আমরা এইখানে রাখবো তখন এই তলটার মধ্যে দিয়েও কোনো ফ্লাক্স হবে না, আর এই তলটার মধ্যে দিয়েও ফ্লাক্স হবে না। অর্থাৎ যে তল দুটোতে আধানটা টাচ হয়ে থাকবে সেটার মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স নির্গত হবে না, কারণ তড়িৎ ফ্লাক্সটা এই সারফেসের সঙ্গে লম্ব। বুঝা গেল? তাহলে এটা কটা ফ্লাক্সের মধ্যে দিয়ে বার হবে? তাহলে প্রতিটি তলের মধ্যে দিয়ে যদি আমরা বলি, প্রতিটি তলের মধ্য দিয়ে, তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে সেই ক্ষেত্রে কি হয় না, এর ক্ষেত্রে দুটো তল যদি বাদ হয়ে যায় তাহলে ফাই সমান কিউ বাই কটা তল দেখি, 6টার মধ্যে যদি দুটো বাদ হয়ে যায় তাহলে 5টা, সরি 4টা, তাহলে Q/4 × 4 এপসাইলন 0, তাহলে Q/4 16 এপসাইলন 0। বোঝা গেল? নেক্সট হচ্ছে যদি এটা কর্নার থাকে, যদি আধানটা একটা কর্নার থাকে, এইখান থেকে যদি এটা করো তো যে কোশ্চেনে দেখো না কেন ইজিলি করতে পারবে। যদি এরকম একটা কর্নার একটা আধান থাকে, এইখানে যদি কিউ আধান থাকে তাহলে ঘটনাটা কি, ঘটনাটা ঘটবে? তাহলে গাউস কি বলে যে আগের তলটাকে বদ্ধ করতে হবে, তাহলে বদ্ধ করতে গেলে এরকম কটা ঘনক দরকার হবে যেটা বদ্ধ হয়ে যাবে? তাহলে সেই ক্ষেত্রে দরকার হবে কিন্তু 8টা, সেই ক্ষেত্রে 8টা দরকার হবে। তাহলে একে যদি বদ্ধ করতে ফাই সমান হবে 8টা, কি হবে ভাবো 3 ডাইমেনশন ছবি, উপরে 4টে আর নিচে 4টে, তাহলে মোট 8টা। অর্থাৎ আমরা বলতে পারি যে 8 ভাগের 1 ভাগ কিন্তু এই ঘনকের মধ্য দিয়ে পাস করছে। তাহলে ফাই সমান কি হয়ে যাবে Q/8 এপসাইলন 0। আর এরপর যদি প্রতিটা তলের মধ্য দিয়ে বলেন, তা আমি কি বলেছি, আধানটা যে তলে টাচ হয়ে থাকবে সেই তলের মধ্য দিয়ে কিন্তু কোনো রকম ফ্লাক্স বার হবে না। যদি বার হতো তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করলেই হয়ে যেত। তাহলে এটা 6 দিয়ে ভাগ করা কিন্তু যাবে না, কারণ যে এখানে কটা তল টাচ হয়ে থাকবে, এখানে টাচ হয়ে থাকবে 3টে, এই তলটার ওইদিকে সারফেসটা, তাহলে মোট 3টা তল দ্বারা একটা টাচ হয়ে থাকবে, তাহলে 3টের মধ্যে দিয়ে কোনো হবে না। তাহলে প্রতিটা তল বলতে এখানে বোঝানো হচ্ছে যে অবশিষ্ট যে 3টে তল আছে সেই 3টের প্রতিটার মধ্যে দিয়ে। তাহলে অবশিষ্ট তল কটা আছে? 3টে, তাহলে আবার এটা 3 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে Q/3 × 8 এপসাইলন 0, অর্থাৎ Q/24 এপসাইলন 0। প্রতিটা তলের মধ্য দিয়ে Q/24 এপসাইলন 0, এভাবে এটা কিন্তু বার হবে। তাহলে বোঝা গেল এইভাবে কোয়েশ্চেনগুলো করা যায়। আবার এখানে গাউসের সূত্র কিছুগুলো অ্যাপ্লিকেশন আছে, সেইখান থেকে বার করতে হয়, ওগুলো আমরা এই ক্লাসে আরও করছি না, পরবর্তীতে ক্লাসও করব। এইখান থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন এইভাবেই আসে। বলো একদম বোঝা গেল গাউসের সূত্র এবং ইলেকট্রিক ফ্লাক্স, এখান থেকে প্রবলেম কেমনভাবে করে। এরকমভাবে যদি করো তাহলে পরীক্ষাতে কিন্তু কোনো প্রশ্নই আটকেবে না। মানে প্রতিটা থিওরি, যে থিওরিটা পড়বে সেই থিওরিটা থেকে সম্পূর্ণ ইনফরমেশন কালেক্ট করবে এবং সম্পূর্ণ ইনফরমেশন এটা থেকে গেন করবে নলেজ, তাহলে কিন্তু আর কিন্তু কোনো কোশ্চেনেই প্রবলেম হবে না। ঠিক আছে।
আজ আমাদের এত দূরেই থাক, পরবর্তীকালে আমরা নেক্সট কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যদি আমাদের ভালো লাগে ক্লাসটা, তাহলে পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এইভাবে যদি পড়ো তাহলে আর কিন্তু কোনো টপিকের উপরে কোনো কনফিউশন থাকবে না। কনফিউজ থাকলে কিন্তু সেই টপিক থেকে ভালো রকম কোয়েশ্চেন করা যাবে না। ঠিক আছে, চলো বাই।